নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প চন্দ্র বর্মনের অহংকার। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প চন্দ্র বর্মনের অহংকার। জানুয়ারি জাঁকিয়ে পড়া ঠান্ডার ভেতর আজ একটা রবিবার। কনকনে ঠান্ডা হাওয়ায় এখন চারপাশ একেবারে রুক্ষ কাষ্ঠসম। সেই পরিস্থিতিতে আমি আর আমার বন্ধু কিশোরী হেঁটে চলেছি মটলেনের দিকে। প্রতি রবিবারের সকালে আমাদের এই একটি গন্তব্য, তারানাথ তান্ত্রিকের বাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে এখন ওনার কাছে আসা লোকের সংখ্যা অনেক কমে গিয়েছে, তাই দুবেলা দুমুঠো কথা বলার লোক পান না ঠাকুরমশাই। আমরা গেলে কিছুক্ষণ গল্পগুজব করেন, গল্পের বেশিটা উনি বলেন, আমরা শুনি। আসলে ওনার জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ভাণ্ডার শুনলে মাথা প্রায় ঘুরে ওঠে। আমরা যখন যেমন পারি কিছু জলখাবার হাতে নিয়ে রবিবারগুলোয় চলে আসি ওনার কাছে। তারপর সারাদিন চলে আড্ডা, ওনার গল্প বলা, আর সত্যি বলতে কি বিস্ময়ভূত হয়ে আমরা সেই গল্পগুলো গিনি। প্রতিদিনই কিছু নিত্য নতুন অভিজ্ঞতার কথা শুনি আমরা। তার সবগুলো যে আমাদের একেবারেই বিশ্বাসযোগ্য বলে মনে হয় তা নয়, তবে শুনতে বড় ভালো লাগে। কিছু কিছু ক্ষেত্রে মনে হয় এগুলো যেন কোনো গল্প নয়, কোনো গভীর জীবনবোধ, কোনো একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ নিজের অন্তরাত্মা দিয়ে সেগুলোর আধ্যাত্মিক আলোচনা করেন। তখন আর যাই হোক না কেন শুনতে বড় ভালো লাগে। আমরাও একরকম সেই টানি ওনার কাছে ছুটে আসি। তবে আজকের আশাটা খুব একটা সুখকর হলো না। পথে আস্তে আস্তে কিশোরী একজনের কথা বলল, ভদ্রলোক নাকি পেশায় জ্যোতিষী, তবে উনি বহু মানুষকে ঠকিয়ে উল্টোপাল্টা তাবিজ কবজ করে দেবার প্রলোভন দেখিয়ে বহু টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে সেই আত্মসাতের কোনো কিছুই ওনার সহ্য হলো না। হঠাৎ করে আজ সকালে তিনি নাকি হার্ট অ্যাটাকে মারা যান। ঠাকুরমশাইয়ের বাড়ি পৌঁছে ওনাকেও সেই কথা বলেছিল কিশোরী। এমন সময় চারি একটা বড় ট্রেতে আমাদের আনা জিলিপি আর 3 কাপ ধোঁয়া ওঠা চা নিয়ে ঘরে ঢুকলো। ঠাকুরমশাই গরম গরম জিলিপি খেতে খুব ভালোবাসেন, তার ওপর সেটা যদি একরকম কনকনে শীতের দিনে হয়। ছাড়ো তো বাপু, এই শীতের দিনেও সব জ্যোতিষী নিয়ে আলোচনা করার থেকে গরম গরম জিলিপি খাও, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। নে রে চারিমা, তুইও দুটো নে। কাকা বাবুরা এত আনন্দ করে এনেছেন, খেয়ে দেখ, খুব ভালো লাগবে। আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা আমার বারবার করে মাথায় আসছে। এই যে মানুষটা এত লোককে ঠকিয়ে এত সম্পত্তি সব করলো, কিন্তু সেসব রক্ষা করতে পারলো কই? সময়ের একটা কষাঘাতেই সব যে তার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আরে বাবা, সে যদি নিজের যোগ্যতায় অর্জন না করে তবে কি সে স্থায়ী হয় নাকি? জ্যোতিষ বলো বা আমাদের তন্ত্র সাধনা, সেসব কি এত সোজা জিনিস গো? অনেক কঠিন সেসব পথ। কত লোকই তো একরকম ভাবে চেষ্টা করে, কত কিছু করলো, কিন্তু রাখতে পারলো কোথায়? ঠাকুরমশাই, আপনার কথা শুনে মনে হচ্ছে এরকম কোনো মানুষের সঙ্গে আপনার পূর্ব পরিচয় আছে। হ্যাঁ আছে বই কি, নিশ্চয়ই আছে। তবে সেসব পুরনো দিনের কথা, এখন সবটা ঠিকভাবে মনে পড়ে না। ঠিক আছে ঠাকুরমশাই, পুরোটা না মনে পড়লেও চলবে। যতটা আপনার মনে পড়ছে ততটাই আপনি আমাদের বলুন না। আমার এখন মনে হচ্ছে আমার মনে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তার উত্তর আমি হয়তো আপনার কথাতেই পেয়ে যাব। আরে না না, সেসব অনেক পুরনো দিনের কথা। হোক না পুরনো দিনের, তবু আমরা শুনতে চাই আপনার জীবনের অভিজ্ঞতা। আপনি দয়া করে বলুন না। আমি দেখলাম কিশোরীর জোরাজুরি শুনে ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে গেল। বুঝলাম উনি মনে মনে সবকটা ঘটনাক্রমকে পরপর সাজিয়ে নিচ্ছেন। তারপর উনি বলতে শুরু করলেন, বুঝলে কিশোরী, তখন আমার বয়স খুব বেশি নয়, বড় জোর 40 কিংবা 42। প্রথম দিকে কয়েকটা ব্যবসা করার চেষ্টায় বেশ কিছু জমানো টাকা নয় ছয় করেছি, কিন্তু কোনো ব্যবসাই সেভাবে জমেনি।
টুকটাক যেটুকু এই তন্ত্র সাধনার বিদ্যে ততদিনে রপ্ত হয়েছে তাতে দু একটা হাত দেখা বা তাবিজ কবচের কাজও জুটে যায় সপ্তাহান্তে, কিন্তু তাতে সংসার চালানো বড় দায়। তাই আমার মন চাইছিল নতুন করে আবার একটা কিছু শুরু করতে, কিন্তু আগের ব্যবসাগুলো সেরকম না চলায় ঠিক সাহস পাচ্ছিলাম না জয়মা বলে এগিয়ে যেতে। যতবারই ভাবছিলাম এবার একটা কিছু শুরু করতে হবে, ততবারই যেন কেউ মনের ভেতর থেকে বলতো যে তখনও উপযুক্ত সময় হয়নি। বলতে পারো এই অন্তরাত্মার সবুজ সংকেত না পাওয়ার কারণেই এগোতে চেয়েও এগোতে পারছিলাম না। সে সময় বড় মানসিক বিড়ম্বনায় পড়েছিলাম বলতে পারো। এটা একদম ঠিক বলেছেন ঠাকুরমশাই। আমাদের মনে যখনই কোনো দ্বন্দ্ব তৈরি হয় তখনই মনের ভিতর থেকে কেউ যেন আমাদের সঠিক পথ বলে দেয়। আমি জীবনে অনেকবার খেয়াল করেছি এটা। যদি সেই নির্দেশ মতো চলা যায় তবে যেন সব কাজই খুব সুন্দরভাবে সম্পন্ন হয়, আর যদি সেই নির্দেশের পালন না হয় তবে সব কাজেই নানান বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। হ্যাঁ, একদমই ঠিক কথা বলেছ বিভূতি। আসলে কি জানো, আমাদের মনের মধ্যে ঈশ্বর আর শয়তান একই সাথে বাস করে। আমাদের মনের এই দ্বন্দ্ব আসলে সেই দৈব সত্তা আর দৈত্য সত্তার মধ্যে লড়াই, যার মধ্যে দৈত্য সত্তা সর্বদা চায় মানুষকে লোভ দেখিয়ে ভ্রান্ত পথে চালনা করতে, আর দৈব সত্তা চায় মানুষকে সততা আর ধৈর্যের পথে স্থির রাখতে। এখন মানুষের চিত্তের স্থিরতার উপর নির্ভর করে মানুষ কোন নির্দেশ পথে চলবে। একদম ঠিক কথা বলেছেন ঠাকুরমশাই। আমি এরকম অনেক মানুষকেই চিনি যারা শুধুমাত্র এই দ্বন্দ্বর বাইরে বেরোতে না পারার জন্যই জীবনে সেভাবে সফল হতে পারল না, অথচ জীবনে সফল হওয়ার সব রকমের গুণ তাদের মধ্যে রয়েছিল। খেয়াল করে দেখলাম কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাই কেমন যেন একটু ভাবুক হয়ে পড়লেন। জানলা দিয়ে একটু উদাসীন হয়ে বাইরে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি হঠাৎ ওনার এই ভাবের পরিবর্তন দেখে ওনাকে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই কিছু ভাবছেন? কি আর ভাববো, কিশোরীর কথা শুনে আমার পূর্ব জীবনের একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। সে ব্যাপারে একটু। ঠাকুরমশাইয়ের অভিজ্ঞতা মানে আমাদের কাছে একটা অত্যন্ত আকর্ষণীয় গল্প। ওনার জীবনে ঘটে যাওয়া অতীতের বহু ঘটনাই উনি আমাদের আগে শুনিয়েছেন। এই কথা স্বীকার করে নিতে দ্বিধা নেই। ওনার সমস্ত গল্পই যে সম্পূর্ণটা বিশ্বাস করে নিতে পেরেছি এমনটা নয়, কিন্তু জীবনের বহু অভিজ্ঞতা থেকে দেখেছি ওনার জীবন দর্শন কখন যে বাস্তব জীবনের গণ্ডি পার হয়ে একটি অলৌকিক মাত্রা লাভ করে তা সবসময় আমরা বুঝতে পারি না। কিন্তু সেই সমস্ত ঘটনার শেষে ঠাকুরমশাই যে উপলব্ধি অর্জন করেছেন তা অবিস্মরণীয়। হয়তো আজ এই জীবনের শেষ লগ্নে পৌঁছে সেই সব অভিজ্ঞতাগুলোই আঁকড়ে ধরে উনি বেঁচে আছেন, আর সেই জন্যই উনি আমাদের গল্প বলার ছলে সেই অভিজ্ঞতাগুলোকেই বারবার স্মৃতির মর্থন করেন। হতেও পারে ওনার হারিয়ে যাওয়া অতীতকে খুঁজে দেখার এটাই ওনার পদ্ধতি। যাই হোক, কিছুক্ষণ স্থির হয়ে থাকার পর ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন, বুঝলে কিশোরী, এরকম একজন মানুষের সাথে অনেকদিন আগে আমার দেখা হয়েছিল। সেই মানুষটা আজীবন শুধুমাত্র সিদ্ধান্তহীনতায় ভুগেই কাটিয়ে দিয়েছে। ফলত ওনার নিজের অনেক প্রতিভা থাকলেও কোনোদিনই সেসব তার কোনো কাজে আসে। ভাগ্যের অমোঘ পরিহাসে আজীবন খুব সাধারণ জীবন যাপন করে যেতে হয়েছে ওনাকে। আপনি কার কথা বলছেন ঠাকুরমশাই? প্রতাপগড়ের ছোট জমিদার বাবু চন্দ্রদেব বর্মনের। প্রতাপগড় মানে সেই বর্ধমান থেকে যে গ্রামে যাওয়ার কথা আপনি বলেছিলেন সেখানে কি? আর কি হয়েছিল ওখানকার ছোট জমিদার বাবুর? কি হয়েছিল সেটা বলা বড় দুঃসাধ্য কাজ। তার থেকে বলো ওনার জীবনে কিছুই হয়নি, কিন্তু আমি ওনাকে যতদূর চিনতাম তাতে জমিদারি চালানোর বিচক্ষণতা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি কোনোটাই ওনার ছিল না। অন্তত ওনার দাদা সূর্যদেব বর্মনের তুলনায় উনি ছিলেন অনেক সাধারণ। আর ওই যে বললাম, ভাগ্যের পরিহাস আর ওনার সিদ্ধান্তহীনতা সব কিছু মিলিয়ে কিছুই করে উঠতে পারেনি মানুষটা। আপনি ওনাকে চিনতেন কিভাবে? আপনি আগের কোনো একটা অভিজ্ঞতায় বলেছিলেন আপনি প্রতাপগড়ে একবার গিয়েছিলেন, তখনই কি ওনার সাথে আপনার যোগাযোগ হয়?
না কিশোরী, ব্যাপারটায় তা নয়। এ কথা সত্যি, আমি প্রতাপগড়ে আগে একবার গেছিলাম। তখন শুধুমাত্র আমি ওনার নাম শুনেছিলাম মাত্র, কিন্তু ওনার সাথে চাক্ষুষ দেখা হয়নি। সেবার আমার সাথে যা কথা সবটাই হয়েছিল ওনার দাদা সূর্যদেব বর্মনের। তখন আমি শুধুমাত্র শুনেছিলাম ওনার একটি ভাই আছে যার নাম চন্দ্রদেব বর্মন, আর তিনি পড়াশোনার কাজে বিদেশে রয়েছেন। জমিদার সূর্যদেব বর্মন বলেছিলেন ছোটবেলা থেকেই চন্দ্রদেব বর্মনের পড়াশোনার প্রতি ভীষণ ঝোঁক। ওনার পছন্দের বিষয় ছিল বিদেশি সাহিত্য। শুধু এই সাহিত্য পাঠের তাগিদ থেকেই ইংরেজি, ফরাসি আর উর্দু ভাষা শিখেছিলেন উনি। বলতেও নাকি পারতেন অনর্গল। সূর্যদেব বর্মন বলেছিলেন উনি ইচ্ছা করেই ওনার ভাইকে জমিদারি কাজে অংশগ্রহণ নিতে বাধ্য করেননি। উনি চেয়েছিলেন ওনার ছোট ভাই নিজের শখ আহ্লাদ নিয়েই থাকুক। জমিদারি কাজকর্মের যে ঝামেলা ঝঞ্ঝাট, তার থেকে বাইরে থেকে চন্দ্রদেব বর্মন যেন নিজের মতো করে ভালো থাকে। প্রথমে চন্দ্রদেব বর্মন আমার কাছে এসেছিলেন ওনার দাদার কাছে আমার কথা শুনে, আর তারপর ওনার নিমন্ত্রণে আমি একবার ওনার বাড়ি গিয়েছিলাম। কোথায়? প্রতাপগড়ে? না, আনন্দপুরে। একজন ইংরেজ সাহেবের একটা বাগান বাড়ি উনি কিনেছিলেন আনন্দপুরে। উনি আমাকে সেখানেই নিমন্ত্রণ জানিয়েছিলেন। ওনার সাথে সেটাই আমার দ্বিতীয় আর শেষবারের জন্য দেখা হয়েছিল। আমি প্রায় দিন তিনেক ওনার সাথে সেই আনন্দপুরের বাগান বাড়িতে ছিলাম। তখনই আমি ওনাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। ওনার সম্পর্কে আমার এই ধারণা সেই সময়ই হয়েছিল। ঠাকুরমশাই, বলুন না, আপনার সেই অভিজ্ঞতা কেমন? আপনি তো তার আগে ওনার দাদা মানে প্রতাপগড়ের জমিদার সূর্যদেব বর্মনকেও সচক্ষে দেখেছেন। তা ওনার মধ্যে কি পার্থক্য আপনার চোখে পড়েছিল? দেখো বিভূতি, যদি খুব সোজা কথায় বলি তাহলে বলতে হয় দুজন মানুষ ছিলেন সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির। বৈজ্ঞানিক জ্ঞান যতটা সূর্যদেবের ছিল তার কানাকড়ি ওনার ভাইয়ের মধ্যে ছিল না। আর উল্টো দিকে চন্দ্রদেবের মধ্যে যে গুণ ছিল তার কণা ওনার দাদার মধ্যে ছিল না। একটু বিস্তারিত করবেন ঠাকুরমশাই, তাহলে বুঝতে সুবিধা হয়। বৈদেশিক সাহিত্য পাঠের প্রতি আকুলতা আর তার থেকে বিদেশি ভাষা শেখার নেশা যে চন্দ্রদেব বর্মনের ছিল তা তো আপনি বললেন, কিন্তু সেটা দিয়ে তো আর জমিদারি চলবে না। দেখো বিভূতি, জমিদারির কাজ যে চন্দ্রদেবের কর্ম নয় সে কথা সকলেই বুঝতো। আমি সে কথা বলিনি। আসলে চন্দ্রদেবের উদ্দেশ্য ছিল কিছু ভিন্ন। সে বিদেশি সাহিত্য পড়ার নেশাকে কাজে লাগাতো অন্যভাবে। সে বিভিন্ন দেশের সাহিত্য চর্চার আড়ালে সেই সব দেশের তন্ত্র সাধনার ওপর বই সংগ্রহ করত সকলের অলক্ষ্যে, আর সেখানে থেকে নানা অপদেবতার সাধনার পদ্ধতি রপ্ত করার চেষ্টা করত এই চন্দ্রদেব বর্মন। ওরে বাবা, সে তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু সেটা করে ওনার কি লাভ হবে? দেখো কিশোরী, লাভ লোকসান মানুষের জীবনে বড়ই আপেক্ষিক ব্যাপার। যে কোনো কাজ মানুষের জীবনে কি ধরনের ফলাফল তৈরি করে তার উপরে বিচার হয় লাভ বা লোকসানের হিসেব। কিন্তু মানুষ সব সময় লাভ লোকসানের হিসেব করে কাজ করে না। সেটা বোঝা যায় কাজ হয়ে যাওয়ার পর। আমরা এরকম অনেক কাজই করি শুধুমাত্রই করতে ইচ্ছে হয় বলে। এটা একরকম নেশা বলতে পারো। বুঝতে পেরেছি। কিন্তু নেশা তো আর সবসময় ভালো লাগবে না। কেন লাগবে না? নেশা ব্যাপারটাই তো এরকম। সে তোমাকে এমন কিছু ভালো লাগার সুখানুভূতি দেবে যার জন্য তুমি বারবার সেদিকে ধাবিত হবে। হয়তো এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যখন তুমি নিজের মনের অজান্তেই সেই নেশার দিকে এগিয়ে যাবে, হয়তো বুঝতে পারবে না। এটা অনেকটা মাদকের নেশার মতো। কোনো অসীম শক্তিকে নিজের বশে এনে তাকে দিয়ে নিজের কাজ করানোর মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে। সেটাই বা কম কিসে? অসীম শক্তিকে গ্রাস করে তাকে দিয়ে প্রয়োজনীয় কাজ করে নেওয়া, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তো। এটা কি আপনার সেই ওই পিশাচ সাধনার কথা বলছেন? আরে না না, পিশাচ সাধনা বা এই সাধনায় সিদ্ধি লাভ করা এত সহজ বস্তু নয় যে কেউ চাইলেই পিশাচ সিদ্ধ হয়ে যেতে পারবে। দেখো ভাই, পিশাচ সাধনা এমনিতে খুব একটা উচ্চমার্গের তন্ত্র সাধনা না হলেও সেটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। মনে রাখতে হবে, কোনো তান্ত্রিক সাধক যখন এই সাধনা শুরু করছেন তখন তার চারপাশে বিভিন্ন অতৃপ্ত আত্মারা ঘোরাঘুরি করে।
বলতে পারো তার মন্ত্রোচ্চারণের টানে তারা সেখানে আসতে বাধ্য হয়, কিন্তু এর মানে এটা নয় যে প্রথম থেকেই তারা বশ হয়ে থাকে। তাই যদি সাধনায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেই সমস্ত পিশাচ সেই তান্ত্রিক সাধকের প্রাণ হরণ করতে বিন্দুমাত্র সময় নেয় না। আমি চন্দ্রদেব বর্মনের ক্ষেত্রে সেরকম সাধনার ইঙ্গিত প্রথম দিকে পাইনি। তবে তিনি কি ধরনের সাধনা করতেন? তবে ব্যাপারটা তোমাদের খুলেই বলি। আমি যেদিন আনন্দপুরে গিয়ে পৌঁছই সেদিন সেই বাগানবাড়ি সংলগ্ন পুকুরে একটা মাছ ধরার আয়োজন করেছিলেন চন্দ্রদেব বর্মন। ওনার পরিবারের কিছু সদস্য আর বন্ধুস্থানীয় বেশ কয়েকজন সেখানে এসেছিলেন মাছ ধরতে। আমি যখন আনন্দপুরে ওনার বাড়িতে গিয়ে পৌঁছই তখন ওনাদের নিমন্ত্রিত প্রত্যেকটা মানুষ এই পুকুর পাড়ে এসে পৌঁছে গেছে। শুধু এসে পৌঁছননি চন্দ্রদেব বর্মন। এখন আমি গিয়ে ওখানে পৌঁছতে ওনার একজন পরিচিত লোক এগিয়ে আসেন আমার দিকে। আমার থেকে আমার পরিচয় জেনে নেওয়ার পর উনি আমাকে ওখানে দাঁড়াতে বলেন। অবশ্য উনি ওনার নিজের পরিচয় দিয়েছিলেন। উনি বললেন উনি বিকাশ রঞ্জন মুখোপাধ্যায়, চন্দ্রদেব বর্মনের ওই বাগানবাড়ি সংক্রান্ত সমস্ত আইনি কাজকর্ম উনিই দেখছেন। পেশায় ভদ্রলোক উকিল। তারপর উনি বাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে ভেতর বাড়িতে আসতে অনুরোধ করলেন। উনি আমায় জানালেন মাছ ধরার জন্য সকল নিমন্ত্রিতরা পুকুর পাড়ে পৌঁছলেও চন্দ্রদেব বাবু নাকি তখনও এসে পৌঁছতে পারেননি। উনি কোনো একটা বিশেষ কাজে ব্যস্ত আছেন আর আমাকে ভেতর বাড়িতে যেতে বলেছেন। এখন আমি তো ওনাদের ব্যবস্থা কিছুই জানি না, তাই নিজে থেকে কোনো কথা না বাড়িয়ে বিকাশবাবুর সঙ্গে ওনার কথা মতো বাড়ির ভেতরে চলে গেলাম। অবশ্য ভেতরের বাড়িতে গিয়ে আমার জন্য যে রহস্য অপেক্ষা করছিল তার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। আমি যেতেই চন্দ্রদেব বাবু এক গাল হেসে আমার দিকে এগিয়ে এলেন। আরে আসুন ঠাকুর মশাই, আসুন আসুন। আমি জানতাম আপনি আসবেন। আপনার এখানে আসায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আর খুব ভালো হয়েছে যে আপনি এই বিশেষ দিনটাতে এসেছেন। আমি ব্যবস্থা সবকিছু করেছি, তাও যদি কোনো বিপদে পড়ি তবে আপনি আমায় সাহায্য করতে পারবেন। আমাদের প্রথম সাক্ষাতেই বিপদে পড়ার কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। ওনাকে জিজ্ঞেস করলাম, বিপদে পড়েন মানে? আমি আস্তে আস্তে যেটুকু বুঝলাম, আজ তো এখানে মাছ ধরার কোনো একটা আয়োজন হয়েছে বলে মনে হচ্ছে। তাহলে তাতে বিপদের কি আছে? হ্যাঁ আছে ঠাকুর মশাই, আছে। আমি ওনার কথা কিছু বুঝতে না পেরে অবাক দৃষ্টিতে ওনার মুখের দিকে চেয়ে রইলাম। আর আমার মুখের অঙ্গভঙ্গি দেখে উনি হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, ঠিক আছে, তবে আপনাকে ব্যাপারটা বিস্তারিত বলি, আপনার বুঝতে একটু সুবিধা হবে। এই যে আনন্দপুর গ্রাম দেখছেন, এর পাশের গ্রামের নাম হলো দেব সনাতনপুর। সেই গ্রামের জমিদার রুদ্রপ্রতাপ আমার বিশেষ বন্ধু। কিন্তু বন্ধু হলেই তো হবে না, তার সঙ্গে আমার একটা চাপা প্রতিযোগিতাও আছে। আজই সেই প্রতিযোগিতার বিজয় আর নির্ধারণ। প্রতিযোগিতা? তা কিরকম প্রতিযোগিতা? আর বলবেন না ঠাকুর মশাই, গত মাসে ওর গ্রামে এইরকমই একটা মাছ ধরার প্রতিযোগিতা ও করেছিল ওদের ছেলে। আমাকে নিমন্ত্রণ জানিয়েছিল। বুঝলেন ঠাকুর মশাই, এখানকার সব লোক, মানে মাছ ধরায় আমার একটা বিশেষ উৎপত্তি আছে। যে কোনো জায়গাতেই মাছ ধরতে গেলে সব প্রতিযোগীদের মধ্যে সব থেকে বড় মাছটা আমার জিভেই ওঠে। মানে অন্তত এতদিন এরকমই হয়ে এসেছে। শুধু ওই গত মাসের ঘটনাটি ছাড়া প্রায় সারাদিন মাছ ধরার অনুষ্ঠান হলেও রুদ্রপ্রতাপের ঝুলিতে সেরকম বড় কোনো শিকার পড়েনি। উল্টো দিকে আমার কাছে ততক্ষণে খান পাঁচেক বড় বড় রুই কাতলা জমে গেছে। এতদিন যেমনটা হয়ে এসেছে আর কি। আর বেশ কিছুক্ষণ পর বেলাও পড়ে এসেছে, আর আবারও ফিরতে হবে ভেবে উঠে পড়ার তোড়জোড় শুরু করেছি সবে। কিন্তু এ হেন পরিস্থিতিতে হঠাৎ করে রুদ্রপ্রতাপের ছিপের ফাতনাটা নড়ে উঠল। ফাতনায় টান দেখেই বুঝলাম বেশ বড় শিকার।
তারপর যখন সেই মাছটাকে খেলিয়ে পাড়ে তোলা হলো, তখন দেখি প্রায় 10 কেজির মতো একটা বড় কাতলা। ভাবতে পারেন, আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল। আমি তখনও ওনার কথাটা ঠিক মতো ধরতে পারি। অবাক হয়ে বললাম, এ তো খুব ভালো কথা, এতে মান সম্মান ধুলোয় মেশার কি আছে? আপনি বুঝতে পারলেন না ঠাকুর মশাই, আমার মান সম্মান আর অবশিষ্ট থাকলো কোথায়? ওরকম 10 কেজি ওজনের মাছ আমার কাছে ছিলই না। এবার আমি ওনার কথা বুঝতে পারলাম। হেসে উঠে বললাম, ও এবার বুঝতে পেরেছি, আপনাদের কাছে কে কত বড় মাছ ধরতে পারে সেই নিয়ে প্রতিযোগিতা চলছিল, তাই তো? আর আপনার কাছে অত বড় মাছ না থাকায় আপনি সেবার প্রতিযোগিতায় হেরে যান। কিন্তু এটা তো হতেই পারে। আরে না না, হতে পারেই বললে হবে নাকি? মাছ ধরার প্রতিযোগিতাতে বিজয়ী হওয়ার যে পূর্ব পরিসংখ্যান আমার ছিল, সেটা তো এক লহমায় ভুলণ্ঠিত হলো। কেউ আর মনে রাখবে যে চন্দ্রদেব বর্মনের মতো বড় মাছ ধরিয়ে এ তল্লাটে আর কেউ নেই? আমার মনে হয় আপনি ব্যাপারটাকে অনর্থক গুরুত্ব দিচ্ছেন। ব্যাপারটাকে এভাবে না ভেবে খুব হালকাভাবেও তো নিতে পারেন। হয়তো দেখলেন আজকে আপনি ওনার থেকেও বড় মাছ পেলেন। দাদা, হয়তো নয়, পেতেই হবে। তাহলে আমি গ্রামে মুখ দেখাবো কেমন করে? আর আমার মন বলছে আজ আমি ওর থেকে বড় মাছ পাবোই। আমি সেই মতোই সব ব্যবস্থা করেছি। আমি ওনাকে মনের জোর জোগালাম। আহা, নিশ্চয়ই পাবেন, কেন পাবেন না? উনি আমার কথা শুনে একটা স্মিত হাসি হাসলেন। তবে কি জানো বিভূতি, ওনার মুখের হাসিটা আমার ঠিক ভালো লাগলো না। তখন ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, বুঝলাম কিছুটা পরে, মাছ ধরার অনুষ্ঠানের মাঝে। ও আচ্ছা, তারপর আপনারা সেই পুকুরের পাড়ে গেলেন? ওনার ঘর থেকে আমরা সরাসরি পুকুর পাড়ে যাই মাছ ধরা দেখতে। বা আমার যে একেবারে ভালো লাগে না তা নয়, তবে পথশ্রমে বেশ ক্লান্ত থাকার জন্য সেই মুহূর্তে একটু বিশ্রাম নিতে চেয়েছিলাম। কিন্তু জমিদার চন্দ্রদেব বর্মনের একান্ত জোড়াজুড়িতে যেতেই হলো। উনি কোনো কথাই শুনতে চাইলেন না। বার কয়েক ওনাকে বলতে শুনলাম, খেপেছেন নাকি ঠাকুর মশাই? এখানে এসে যখন পড়েছেন তখন আপনাকে যেতেই হবে। যদি আমার পদ্ধতি সফল না হয়, তখন আপনাকেই তো ব্যাপারটা সামলাতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। পুকুরের সব থেকে বড় মাছটা আমাকে ধরতেই হবে। পরে পুকুরে কিছুক্ষণ সময় কাটানোর পর বুঝতে পারলাম ওনার আসল উদ্দেশ্য। আমি বারবারই দেখছিলাম উনি চার দিয়ে ছিপ জলে ফেলার আগে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে কিছু একটা মন্ত্র উচ্চারণ করছিলেন, আর তারপর ছিপটা জলে ফেলার সাথে সাথে মাছের ঝাঁক হামলে পড়ছিল ওনার চারের ওপর। উল্টো দিকে রুদ্রপ্রতাপের অবস্থা বেজায় খারাপ। জলের মাছগুলোর যেন ওনার ফেলা চারের প্রতি কোনো আগ্রহই নেই। তবে একটা মজার ঘটনা হলো, চন্দ্রদেবের চার ঠোকরানোতে মাছের মেলা লেগে গেলেও ততক্ষণে 1-1.5 বেগতের বড় বাটা বা চারা পোনা ছাড়া আর কিছু ওঠেনি, সাথে বড় জোর 2-1টা পুঁটি। এইভাবে ঘন্টা 3 কাটে, কিন্তু তাতে চন্দ্রদেব বা রুদ্রপ্রতাপ কারুরই মাছের সংগ্রহ কিছুই নেই প্রায়। কিন্তু সেই মুহূর্তে চন্দ্রদেব বর্মনের চোখ মুখ দেখে আমার একদম ভালো লাগছিল না। ওনার মুখ তখন থমথম করছে। সে তো হবেই, উনি নাকি বড় মাছ ধরার জন্য বিখ্যাত। সেখানে ওই বাটা পুঁটি মোড়লাতে কি আর ওনার মন ভরে? না না, ব্যাপারটা সেরম নয়। আসলে উনি অন্য কারণে হতাশ হয়ে পড়েছিলেন। উনি ওনার মাছ ধরার চারে একটা বিশেষ জিনিস মিশিয়েছিলেন যাতে বড় মাছ ওনার ছিপে ওঠে, কিন্তু সেই পুকুরে ওনার সেই পদ্ধতি কার্যকরী না হওয়ায় উনি বেশ চিন্তায় পড়ে যান। অবশ্য আমি ব্যাপারটা বুঝতে পারি বিকাশ রঞ্জনের কথায়। উনি একমাত্র চন্দ্রদেব বর্মনের এই পদ্ধতির কথা জানতেন। উনি চোখের ইশারায় আমাকে পুকুর পাড়ে ডাকলেন। আমি ওনার ইশারা মতো ওপরে উঠে গেলাম। বিকাশবাবু আমাকে পুরো ব্যাপারটা বললেন। উনি বললেন, দেখুন ঠাকুরমশাই, আপনি তো বুঝতেই পারছেন আমাদের সমূহ বিপদ।
কর্তাবাবুর মাছের চারে যে সেরকম কোনো কাজ দিচ্ছে না। একটাও বড় মাছ এখনো ওনার ছিপে ওঠেনি। আজ সারাদিন যদি এভাবে কাটে তবে আমাদের আর রক্ষা নেই। আমি অবাক হয়ে গেলাম। ছিপে বড় মাছ উঠছে না, তার জন্য এত ভয়ের কি আছে? মাছ ধরা তো একটু নিছক বিনোদন মাত্র। এতে এরকম হার জিতের প্রতিযোগিতার কোনো মানেই হয় না। কিন্তু আমার কথা শুনে বিকাশবাবু খুব জোরে জোরে নিজের মাথা দুপাশে নাড়তে নাড়তে বললেন, আপনি কর্তাবাবুকে চেনেন না ঠাকুরমশাই। জীবনের সব কিছুকে উনি হার এবং জিত এই দুটি মাপকাঠিতেই বিচার করেন। আগের দিন মাছ ধরার প্রতিযোগিতার পর আজ রুদ্রপ্রতাপের থেকে ওনাকে এই প্রতিযোগিতা জিততেই হবে। ওনার থেকে বড় মাছ ধরে এটা ওনাকে প্রমাণ করতেই হবে যে উনি এই প্রতিযোগিতা জিতে গিয়েছেন। আর যদি সেটা না করতে পারেন তবে আমাদের নিস্তার নেই। উনি কোনোভাবেই ব্যর্থতা মেনে নিতে পারেন না। এরকম আবার হয় নাকি? সাফল্য এবং ব্যর্থতা তো জীবনের অঙ্গ। এমন কোনো মানুষ জীবনে হতে পারে কি যিনি জীবনে কখনো ব্যর্থ হননি বা ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে এগিয়ে যাননি? আপনি যা বলছেন শুনে তো মনে হচ্ছে এক ধরনের নিছক পাগলামি। আমার কথা শুনে বিকাশ রঞ্জন রীতিমতো ভয় পেয়ে গেলেন। তা ওনার চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম। উনি এদিক ওদিক তাকিয়ে দেখে নিজের মুখে আঙুল চাপা দিয়ে আমাকে চুপ করতে বললেন, যাতে কোনোভাবেই চন্দ্রদেব বর্মন আমার কথা শুনতে না পান। তাই আমিও আর কিছু বলতে চাইলাম না। আমি ভাবলাম 2-1 দিনের জন্য অতিথি হয়ে এসেছি, শুধু শুধু এনাদের বিতর্কে জড়িয়ে লাভ নেই। কিন্তু বিকাশবাবু এর পর যা বললেন তা শুনে আমি একেবারে থ হয়ে গেলাম। খুব চাপা গলায় উনি বললেন, সে আপনি একদম ঠিকই বলেছেন ঠাকুরমশাই। পাগলামি না তো কি, এ তো এক ধরনের পাগলামি। সুদূর বর্মা দেশের তান্ত্রিক সাধনার কোনো এক বইতে উনি পড়েছেন, মৃত কাকের খুলি শুকিয়ে নিয়ে গুঁড়ো করে চারে মেশালে তাতে নাকি বড় বড় মাছ আকৃষ্ট হয়ে আসে। ব্যাস, যেই না পড়লেন অমনি হুকুম হলো সেসব জোগাড় করার। এবার বলুন তো ঠাকুরমশাই, এসব জিনিস জোগাড় করা কি মুখের কথা? হ্যাঁ বা কম? উনি তো কোনো কথাই শুনবেন না। ওনার শুধু একটাই কথা, প্রতিযোগিতায় ওনাকে জিততেই হবে। তার জন্য যা যা করতে হয় উনি করবেন। আর ওনার ফরমাইশ পূরণ করতে করতে আমাদের প্রাণ ওষ্ঠাগত। আমি ততক্ষণে বিকাশবাবুর কথা শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেছি। সামান্য মাছ ধরার প্রতিযোগিতা জেতার জন্য কেউ যে এইভাবে অম্বুজাক্ষতন্ত্রের প্রয়োগ করতে পারে, বিশ্বাস করো আমার সে ধারণা ছিল না। আর সে কথা বলতেই বিকাশবাবু যেন হাতে চাঁদ পেলেন। আপনি জানেন ঠাকুরমশাই সেই তন্ত্রের কথা? হ্যাঁ জানি, মানে এসব অত্যন্ত নিম্নতন্ত্র। খুব ছোট ছোট পার্থিব কিছু সুখ ভোগের জন্য এই তন্ত্রের প্রয়োগ করা হয়, তার বেশি কিছু নয়। এই তন্ত্রের প্রয়োগে এর থেকে বেশি কিছু অপার্থিব দ্রব্য লাভ করা যায় না। আরে ছাড়ুন তো এইসব ঠাকুরমশাই, পার্থিব অপার্থিব ব্যাপার স্যাপার। কথায় বলে না, আপনি বাঁচলে বাপের নাম। আপনি যখন এই অম্বুজাক্ষ তন্ত্র জানেন তখন আপনি দয়া করে কিছু একটা করুন। সত্যি কথা বলতে কি, আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি। না হলে আপনি জানেন না কর্তাবাবু আমার কি করবেন। না না, এভাবে বলবেন না। দেখুন, আমি প্রথম থেকে ব্যাপারটা লক্ষ্য করলেও এতক্ষণে আপনার কথা শুনে নিশ্চিত হতে পারলাম। তাই বলছি, চন্দ্রদেববাবু কিন্তু এই পদ্ধতির ভুল প্রয়োগ করছেন। আমি কি ওনাকে শুধরে দেবো? ওরে বাবা, তা করবেন না ঠাকুরমশাই। উনি কোনো কাজে ভুল করেছেন জানতে পারলে ভয়ঙ্কর রেগে যাবেন, তখন আর রক্ষে থাকবে না। তার থেকে ভালো এক কাজ করুন, উনি যখন পরের বার চার জলে দেবেন তখন আপনি আপনার মতো কিছু একটা ব্যবস্থা করুন। সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। আচ্ছা ঠাকুরমশাই, এরকম করা যাবে তো? আমি কিছুক্ষণ বিকাশবাবুর মুখের দিকে তাকিয়ে রইলাম। ওনার অসহায়তার ভাষাটা আমি পড়তে পারছিলাম। তাই ওনাকে আর কিছু না বলে আমি নেমে এলাম আবার ঘাটের কাছে। আমাদের ওপরে কথা বলতে খুব সম্ভবত চন্দ্রদেব দেখেছিলেন। তাই আমরা নেমে আসতে উনি বিকাশবাবুর দিকে চোখের ইশারায় কিছু জিজ্ঞেস করলেন। বিকাশবাবু তার কি উত্তর দিলেন আমি দেখতে পাইনি, তার কারণ বিকাশবাবু আমার পেছনে ছিলেন। তবে ওনার উত্তর পেয়ে চন্দ্রদেবের মুখটায় যেন একটা আশ্বস্তির ভাব ফুটে উঠল।
উনি আর আমার দিকে কোনো কথা না বাড়িয়ে মনোনিবেশ করলেন ওনার চার মাখাতে। খুব যত্ন করে উনি চারটা মাখছিলেন। আমি দেখলাম এই সুযোগ, এই সমস্ত নিম্নতন্ত্রের জন্য সঠিক প্রয়োগ কৌশল ভীষণ প্রয়োজন। আমি সেই সুযোগে আমার কাঁধের ঝোলা ব্যাগ থেকে একটা কুশের কাঠি বের করে আনলাম। তার একদিকের মুখটা আমার বাম হাতের কনিষ্ঠ আঙুলে ধরে অন্য হাতের তর্জনী দিয়ে চাপ দিয়ে সেটা বেঁকিয়ে একটা ফাঁসের মতো তৈরি করলাম। তারপর চন্দ্রদেব বাবুর হাতে মেখে রাখা চারটা সেই ফাঁসের মধ্যে দিয়ে গলিয়ে 3 বার সেই পুকুরের জলপুরুষের নাম জপ করে আবার ফিরিয়ে দিলাম চন্দ্রদেব বাবুর হাতে, দিয়ে বললাম, নিন এবার এটা দিয়ে একটা টোপ তৈরি করুন দেখি চন্দ্রদেব বাবু, দেখুন তো বড় মাছ আসে কিনা। আমি খেয়াল করলাম ওনার হাতে টোপটা দেওয়ার সাথে সাথে দক্ষিণ দিক থেকে একটা হালকা হাওয়া বইতে শুরু হয়েছে। আমি বুঝলাম সেটা ইঙ্গিত আমার অনুরোধ ওই পুকুরের জলপুরুষের কাছে পৌঁছেছে। সেই হাওয়ায় পুকুরের মাঝে 2-1টা ছোট ছোট ঘূর্ণির মতো তৈরি হলো। আমি চন্দ্রদেব বাবুকে আঙুল দিয়ে নির্দেশ করলাম, ওই যে ঘূর্ণিটা, ওই ঘূর্ণিটা লক্ষ্য করে টোপটা ফেলুন ফেলুন ফেলুন। আর আমার কথা শুনে চন্দ্রদেব বাবু তাই করলেন। আমি আর চোখে দেখলাম একটু দূরে রুদ্রপ্রতাপ ততক্ষণে একটা বেশ বড় সড়ো কাতলা ধরেছে, আর সেটাই যে চন্দ্রদেবের মাথা ব্যথার এত বড় কারণ তা বুঝতে পারলাম। টোপটা ফেলার মিনিট খানেক চুপচাপ কাটল। ফাতনাটা একেবারে স্তব্ধ জলের ওপরে ভেসে রয়েছে সোজাসুজি, কিন্তু ঠিক তার পর মুহূর্তেই একটা বড় সড়ো ঝাঁকুনি খেলে গেল সেই ফাতনায়। 2-1বার সুতোয় টান দিতেই বুঝলাম এ কোনো রাক্ষসে মাছ। সারাদিন এইভাবে ফাঁকা হাতে দাঁড়িয়ে থাকার পর বোধহয় চন্দ্রদেবও এক প্রকার হাল ছেড়ে দিয়েছিলেন। তিনিও হঠাৎ করে আবার উজ্জীবিত হয়ে উঠলেন। প্রায় আধ ঘন্টা সময় সেই মাছকে জলে খেলিয়ে ক্লান্ত করে যখন পাড়ে তোলা হলো, তখন সবার চক্ষু চড়ক গাছ, প্রায় আধমনি একটা কালবোস। ওই পুকুরের জলপুরুষ আমার নিবেদন স্বীকার করেছে। সত্যি বলতে কি, এই পুকুরে যে এত বড় মাছ আছে তা আমি কেন চন্দ্রদেব বর্মন নিজেও জানতেন না। আমি এসে থেকে সেই প্রথমবার ওনার চোখে একটা বিস্ময়ে মেশানো মুগ্ধতা দেখলাম। তবে সব থেকে পুলকিত ছিলেন বিকাশ রঞ্জন। উনি ততক্ষণে বুঝতে পেরেছিলেন এ যাত্রা তিনি উদ্ধার পেয়েছেন। ওনার মুখে হাসি থেকে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। ওদিকে রুদ্রপ্রতাপ আর তার সাঙ্গপাঙ্গরাও অবাক চোখে সেই মাছটাকে দেখছে। রুদ্রপ্রতাপ ততক্ষণে বুঝতে পেরেছেন আজকের এই প্রতিযোগিতা চন্দ্রদেব বর্মন জিতে গেছে। ওখানে উপস্থিত সকলে চন্দ্রদেব বর্মনের নামে তখন জয়ধ্বনি করছে। ওনার মুখ দেখে বুঝলাম উনি নিজেও ঠিক এটাই চেয়েছিলেন। সমস্ত যুদ্ধে শেষ পর্যন্ত জিতে যাওয়ার অভ্যেস উনি কোনোভাবেই ছাড়তে চাননি। যাক, সেদিনকার মতো সকালটা সেই মাছ ধরার প্রতিযোগিতা আর বিজয়ী চন্দ্রদেব বর্মনের জয়ধ্বনি শুনেই কাটল। তবে এতে আমার একটা লাভ হয়েছিল। চন্দ্রদেববাবু এই ঘটনার পর থেকে কোনোভাবে আমার ওপরে অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়লেন। উনি একথা বুঝতে পারেননি যে ওনার করা তন্ত্রের ত্রুটি ছিল, বরং উনি ভেবে নেন রুদ্রপ্রতাপও ওনার মতোই কোনো তান্ত্রিক পদ্ধতির প্রয়োগ করে ওনার ছিপে মাছ আসতে দিচ্ছিল না, যেটা আমি কাটিয়ে দিয়েছি। তাতে ওনার বিষয়ে মানুষের বিশ্বাস কোনোভাবে কমলো না, কিন্তু আমার ওপর ওনার একটা বিশ্বাস ভাব তৈরি হলো। কিন্তু ঠাকুরমশাই, এইভাবে জীবনের সকল লড়াইকে যেন তেন প্রকারেণ জিতে নেওয়ার যে তাগিদ, এটা তো মানুষের জন্য খুব একটা ভালো জিনিস নয়, তাই না? নয় তো, একেবারেই নয়। কিন্তু ওই যে বললাম, নেশা। কজন মানুষ আর নিজের ভেতরের ভালো এবং খারাপকে পৃথকভাবে উপলব্ধি করতে পারে বলো? আর সেটা যে শুধু খারাপ নয়, অত্যন্ত বেশি মাত্রায় খারাপ, তা আমি বুঝলাম সেদিন রাতেই। কেন, কি হয়েছিল সেদিন রাত্রে? হ্যাঁ, সে কথাই তো বলছি। সেদিন রাতে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল চন্দ্রদেব বাবুর সঙ্গে। উনি নিজে আমায় ওনার ভেতরের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন, ওনার সঙ্গে নৈশ আহার করার জন্যই আর কি।
বাকি অতিথি অভ্যাগতরা সন্ধ্যের আগেই ফিরে গেছে যে যার বাড়ি। রয়েছেন শুধু ওনার অত্যন্ত নিকট আত্মীয় কিছু লোক, যাদের মধ্যে ওনার শ্যালক কুঞ্জবিহারীর সঙ্গে উনি আবার পরিচয় করিয়ে দিলেন। বেশ কিছুক্ষণ ধরে ওনার স্ত্রী সৌদামিনী ওনাকে ইশারা করছিলেন কুঞ্জবিহারীর ব্যাপারে। শেষ পর্যন্ত আমাকে ওনার কথা বলেই বসলেন। বুঝলেন ঠাকুর মশাই, আমার নিজের শ্যালক বলে বলছি না, এই যে দেখছেন কুঞ্জবিহারী, যদিও ওকে আমি কুঞ্জ বলেই ডাকি, কিন্তু ছেলেটি বড়ই ভালো, পড়াশোনায় বেশ ভালো। স্কুলের গণ্ডি বেশি দূর না পেরোলেও মানে ওই দুবার চেষ্টায় বৃত্তি পরীক্ষা অবধি উত্তীর্ণ হয়েছিল কুঞ্জ, কিন্তু তাতে কি, ব্যবসায়িক বুদ্ধি ওর মাথায় তুখর। কুঞ্জ এগিয়ে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। দেখলাম বছর 22-এর একটা ছোকরা, ফর্সা ধবধবে শরীর, দোহারা চেহারা, তবে মাথায় বাবরি চুল আর সরু ফিনফিনে গোঁপ থেকে বুঝলাম ছোকরাটি বেশ শৌখিন স্বভাবে। গায়ে সুগন্ধি আতরের গন্ধ ভুর ভুর করছে। আমাকে এসে পায়ে হাত দিয়ে নমস্কার করতে আমি ওকে আশীর্বাদ করে বললাম, থাক থাক থাক, সুখী হ বাবা, সুখী হ। আপনি তো আশীর্বাদ করছেন ঠাকুর মশাই, কিন্তু সুখী হও বললেই কি আর সুখী হওয়া যায়? সবই কপাল। কেন এরকম বলছেন কেন? এ তো সুশ্রী দেখতে, মিষ্টি ব্যবহার ছেলেটার। এ ছেলে সুখী না হওয়ার অসুবিধে কোথায়? এ তো যেখানে থাকবে সকলের মন জয় করে থাকবে। সকলের কথা জানি না ঠাকুর মশাই, কিন্তু যাকে ও চায় তার মন ও কিছুতেই জয় করতে পারছে না। সেই জন্যই আপনাকে বলা, দেখুন না, যদি আপনি কিছু একটা উদ্ধার করতে পারেন ওকে। আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু থমকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আমাকে একটু বিস্তারে বলবেন? হ্যাঁ গো, ঠাকুর মশাই যখন নিজে থেকে জানতে চাইছেন তখন একবার বলোই না কেন। হতেও তো পারে উনি কুঞ্জের সমস্যার একটি সমাধান সূত্র বাতলে দিলেন। হ্যাঁ, বলছি। আরে বাবা, সব কথা খুলে বলবো বলেই তো ঠাকুর মশাইকে এখানে আসতে নিমন্ত্রণ জানিয়েছি। তো বুঝলেন ঠাকুর মশাই, আমাদের কুঞ্জর একটা মেয়েকে মনে ধরেছে। এখন অল্প বয়সের প্রেম যা হয় বুঝতেই পারছেন। সেই মেয়েটিকে ছাড়া আর কারোর কথা কুঞ্জ ভাবতেই পারে না। আমি আর ওর দিদি অনেক রাতের বেলাতেও ওর ঘরে গিয়ে দেখেছি কুঞ্জ বসে আছে আর গভীরভাবে কিছু একটা ভাবছে। ও যে ওই মেয়েটার কথাই মনে মনে ভাবছে সে কথা তো বিলক্ষণ বুঝতে পারি। বাহ, এ তো খুব ভালো কথা। এ তো সেই মেয়েটির সৌভাগ্য যে আপনাদের মতো পরিবারে তার জন্য সম্বন্ধ হতে চলেছে। তবে তার অসুবিধে কোথায়? আপনি সেই পরিবারের সঙ্গে কথা বলুন, আর যত তাড়াতাড়ি সম্ভব কোনো একটা শুভ বিয়ের দিন দেখে 4 হাত এক করে দিন। তবে আপনিই বলুন ঠাকুর মশাই, আমাদের মতো এত সম্ভ্রান্ত পয়সাওয়ালা বংশ কি আমরা আর পাবো? চন্দ্রদেবের এই কথাটায় যেন তীব্র অহংকার বোধ ফুটে উঠল। আমার কানে কথাটা খুব লাগলো। জমিদারির অবস্থা সেই মুহূর্তে যেমনই হোক, ওনার যে ওনার বংশমর্যাদা নিয়ে একটা অভিমান আছে তা বেশ বুঝতে পারলাম। তাই আবারও ব্যাপারটাকে লঘু করার জন্য বললাম, আপনি নিজে থেকে গিয়ে বললে অমত করবে কার সাধ্য? না ঠাকুর মশাই, এতটা সহজ নয় ব্যাপারটা। আমার তরফ থেকে সবকিছু আমরা করেছিলাম, কিন্তু মেয়েটির পরিবার রাজি হয়নি। আপনাকে তবে ব্যাপারটা খুলেই বলি। আমাদের এই আনন্দপুর গ্রামের ঠিক মাঝখানে জটিলেশ্বর মহাদেবের মন্দির আছে। সেই মন্দিরের পুরোহিত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় আর এই মেয়েটি ওনার নাতনি, নাম দুর্গা। শুনেছি নাকি ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় তার সন্তানকে হারান অনেকদিন আগে। তখন এই দুর্গার বয়স বড় জোর কয়েক মাস। গ্রামে একবার ওলা উঠা ছড়িয়ে পড়লে তাতেই তার সন্তান আর পুত্রবধূ মারা যান কয়েক মাসের দুর্গাকে রেখে। তারপর থেকে এই দুর্গাকে ঋষিকেশ ব্রাহ্মণী মানুষ করেছেন এই এতগুলো বছর ধরে। আর সেই মেয়েটাও দাদুর সাথে সাথে থেকে ওই মন্দিরের কাজকর্ম সব শিখে নিয়েছে। এখন সেই দুর্গা সারাদিন মন্দিরের কাজে ব্যস্ত থাকে। নিজের হাতে জটিলেশ্বর মহাদেবের অভিষেক, শৃঙ্গার সব করতে পারে দুর্গা।
এবার আপনি বলুন ঠাকুর মশাই, এই বয়সে কোথায় একটা মেয়ে হাসবে, খেলবে, ঘুরে বেড়াবে, আনন্দ ফুর্তি করবে? তা নয়, সারাদিন ধরে শুধু শিব 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 করছে। দেখুন চন্দ্রদেব বাবু, যার নাম দুর্গা সে যে শিব নাম ধ্যান করবে এতে আর অস্বাভাবিক। হয়তো দেখবেন এই দুর্গার জন্ম হওয়ার আগে থাকতেই ওর ভবিষ্যৎ নির্দিষ্ট হয়ে আছে, যা শিব নামে নিয়োজিত। কি বলেন? আমার কথা শুনে চন্দ্রদেব বর্মন হেসে উঠলেন। এ তো আপনি ওই মেয়েটির দাদুর মানে ওই ঋষিকেশ ব্রাহ্মণের মতো কথা বলছেন। মেয়েটি নাকি জন্ম থেকেই শিবের উদ্দেশ্যে নিয়োজিত। তা সে যাই হোক, আমি সেসবে বিশ্বাস করি না, বিশ্বাস করতেও চাই না। আমি চাই ওই দুর্গা আর কুঞ্জ বিয়ে করে সুখে ঘর সংসার করুক, ব্যাস। আমি চমকে উঠলাম ওনার কথা শুনে। আপনি শিব নামের মহিমা বিশ্বাস করতে চান না? না, বিশ্বাস করতে চাই না, মানে একেবারে অস্বীকার করছি নয়। বয়স হবার পর জপ আহ্নিক করতেই পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই অল্প বয়সে এসব পুজো আচ্চা নিয়ে থাকা, এ আমার মোটেই ভালো লাগে না। এগুলো আদিক্যতা ছাড়া আর কিচ্ছু নয়। আরে বাবা, এই বয়সে যদি এসব পুজো আচ্চা করবে তবে সংসার করবে কবে? আমি বুঝলাম পার্থিব সাংসারিক সুখের বাইরে কোনো কিছুই চন্দ্রদেব বর্মন বা তার স্ত্রী সৌদামিনী দেবী জানেন না। তাই একরকম গম্ভীর হয়ে বললাম, আচ্ছা তাহলে আমাকে কি করতে বলছেন বলুন। দেখুন ঠাকুরমশাই, আপনি যদি কোনোভাবেই ওই দুর্গা নামে মেয়েটিকে কুঞ্জের পায়ে এনে ফেলতে পারেন, তবে আমি আপনি যা চাইবেন তাই দেব। আর তারপর ওর দাদু ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের যা ব্যবস্থা করার সে আমি করে নেব। খুব বার বেড়েছে বুড়োটা। এসব কি বলছেন আপনি? আপনার বোধহয় ধারণা নেই একজন শিবের উপাসক সাক্ষাৎ শিবের তেজে দীপ্ত হয়, তারপর আপনি বলছেন সেই মেয়েটির নাম নাকি দুর্গা। হ্যাঁ, আমি জানি ওই মেয়েটার ভেতরে নিশ্চয়ই কোনো জাদু শক্তি আছে। জাদু শক্তি? হ্যাঁ, জাদু শক্তি। এছাড়া আবার কি? আর আমি নিজে তা পরখ করে দেখেছি। কারো শিব ভক্তির মাত্রা পরখ করা যায় না? আপনি কি বলছেন? এই কথা বলার পর পরই বিকাশ রঞ্জন আমাকে পাশ থেকে চোখের ইশারা করে। আমি যেন ওনার সঙ্গে বিতর্কে না জড়াই, তাতে যদি চন্দ্রদেব বাবু রেগে যান তাহলে নাকি হিতে বিপরীত হতে পারে। আমি তাই বিকাশ রঞ্জনের ইশারা পেয়ে তখনকার মতো চুপ করে গেলাম। দেখুন ঠাকুরমশাই, ওসব শিব ভক্তি টক্তি আমি মানি না। আমি যা বুঝেছি তাতে মেয়েটার মধ্যে কোনো একটা জাদু শক্তি আছে বলেই মনে হয়েছে আমার। আর আমি সেটা পরখ করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করেছিলাম সেটাও খুব একটা কম কিছু নয়। আমার তো মনে হয় মেয়েটা ডাইনিও হতে পারে। মানে কি করেছিলেন আপনি? দক্ষিণ ভারতে একটা খুব অমোঘ বশীকরণ তন্ত্র আছে, জানেন? আসলে আমি অনেক দেশি ও বিদেশি সাহিত্যের বই পড়েছি তন্ত্রের উপর, সেখান থেকেই এইসব শেখা বলতে পারেন। ওনার অহংকার আর বিদ্যা জাহির করার তাগিদের দৌড় কত দূর তা আমি সকালে মাছ ধরবার প্রতিযোগিতায় দেখেছি। তাই আর এ ব্যাপারে কথা না বাড়িয়ে একবার আর চোখে বিকাশ রঞ্জনের দিকে তাকালাম। দেখি লোকটা ভয়ে কাঁচুমাচু মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। শুধু একটা কথা বলার জন্য আমি যেন চন্দ্রদেব বাবুর মিথ্যে অভিমান ভেঙে না দিই। খুব হাসি পেল ওনার অসহায়তা দেখে। বুঝলাম এইভাবে ভয় পেয়ে মনিবকে তোষামত করে চলাটাই ওনার প্রকৃতি। তাই ওনার দিকে আর না তাকিয়ে আমি শুনতে লাগলাম চন্দ্রদেব বর্মনের কথা। আগে হ্যাঁ, সে কথাই বলছিলাম। দক্ষিণ ভারতের একটি বশীকরণ তন্ত্রে নিজের প্রেয়সীকে নিজের মোহজালে আবিষ্ট করার একটা পদ্ধতি আছে। শোনা যায় দক্ষিণ ভারতীয় রাক্ষস রমণীদের ক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগ করতেন দেবতারা তাদের ভোগের জন্য। লোকমুখে এর নাম পিন্দানা তন্ত্র। আমি শিউরে উঠলাম চন্দ্রদেবের জ্ঞানের অগভীরতা দেখে। ভদ্রলোক মূর্খের মতো বলছেন এই তন্ত্র নাকি রাক্ষস রমণীদের বশ করার জন্য আবিষ্কার করা হয়েছিল। এ কথা সম্পূর্ণ মিথ্যে।
বুঝলাম চন্দ্রদেবের শুধুমাত্র পুঁথি পড়ার অভ্যেসটুকুই আছে, বিন্দুমাত্র উপলব্ধি বোধ নেই। ওনাকে জিজ্ঞেস করলাম, তো কি করলেন আপনি? দুর্গার উপরে আপনার সেই বশীকরণ তন্ত্রের প্রয়োগ করলেন? আজ্ঞে হ্যাঁ, করেছিলাম। কারণ আমি চেয়েছিলাম ওর দাদু ঋষিকেশ ব্রাহ্মণ আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে যে অপরাধ করেছেন তার সমুচিত উত্তর দিতে। কিন্তু মেয়েটি কোনো এক জাদু বলে সেই তন্ত্রের প্রভাবকে প্রশমিত করে দিল। তাহলেই বলুন, আমি বলবো না যে মেয়েটির ভেতরে কোনো জাদু ক্ষমতা আছে? শুনুন চন্দ্রদেব বাবু, আপনি এই তন্ত্রের প্রয়োগ কতটা নিপুণভাবে করতে পেরেছেন আমি জানি না, তবে আপনাকে আমি বলি, এই তন্ত্রের প্রয়োগ কোনো গৃহী বা ভক্তের ওপরে নিষিদ্ধ। আপনার এটা জ্ঞানের পরিমিত ব্যাপ্তি যে এই তন্ত্র রাক্ষস রমণীদের বশীকরণের কাজে ব্যবহৃত হতো, কিন্তু মহর্ষি অগস্ত্যর কথা থেকে জানা যায় এই বিদ্যা প্রয়োগ কখনোই রমণীদের বশীকরণ করবার জন্য করা হয়নি, বরং বিপরীত ক্রমে কোনো সাধারণ কার্যে রতসিদ্ধ পুরুষকে যাতে পিশাচিনীরা পথভ্রষ্ট করতে না পারে, তাই তাদের হাত থেকে বাঁচবার জন্য নিজের রক্ষা কবচ হিসেবে ব্যবহার করা হতো। দেখুন ঠাকুরমশাই, অত শত ব্যাপার আমি জানি না। আমি শুধু জানি এই বিদ্যার প্রয়োগ কোনো আকাঙ্ক্ষিত নারীকে নিজের বশে আনা যায়। ঠিক এই কারণেই আমি এই বিদ্যার প্রয়োগ করেছিলাম ওই দুর্গার ওপরে। খুব সত্যি কথা বলতে কি, কুঞ্জকে দিয়ে করিয়েছিলাম। আমি দ্বিতীয় যেদিন ঋষিকেশ ব্রাহ্মণের সাথে দেখা করতে যাই বিয়ের প্রস্তাব নিয়ে, সেদিন দুর্গার জন্য একটা তাঁতের শাড়ি নিয়ে গিয়েছিলাম হাতে। তবে তার আগে সেই শাড়িটার আঁচলে একটা কালো সুতোয় সেই মন্ত্র পড়া মাটি মাখিয়ে দিয়েছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওই শাড়ি পরার পর যে দুর্গার কুঞ্জর পায়ে এসে পড়ার কথা, তার তো কিছুই হলো না। ঋষিকেশ ব্রাহ্মণ ওকে ওই শাড়ি পরে আসতে বললে মেয়েটা দিব্যি সেটা পরে এলো, আর আমাদের সামনে এসে জটিলেশ্বর শিব মন্দিরে চলে গেল। আমি তখন থেকেই ঠিক করে নিয়েছি, ওই মেয়েটির অহংকারের প্রতিশোধ আমায় নিতেই হবে। ওকে কুঞ্জর হাতে তুলে দিলে তবেই আমার শান্তি। আমি মনে মনে হাসলাম। হায় রে ঈশ্বর, বিধাতারে কি নির্মম পরিহাস! যে সাক্ষাৎ মহাদেব মহাশক্তির সঙ্গে মিলে সৃষ্টিকে রক্ষার জন্য তৈরি করলেন এই তন্ত্র, এই মূর্খ অর্বাচীন লোকটা কিনা তারই প্রয়োগ করলো মহাদেবের একজন পরম ভক্তের ওপর। এ কি অজ্ঞানী নাকি নির্বোধ? দেখুন ঠাকুরমশাই, কুঞ্জর একটা ব্যবস্থা আপনাকে করতেই হবে। বেচারি এই ছেলেটা এই বয়সে এরকম একা একা ঘুরে বেড়াবে, ওর এই কষ্ট আমি যে চোখে দেখতে পারছি না। এতক্ষণে আমার একটা ব্যাপার পরিষ্কার হলো যে আমাকে এখানে কেন ডেকে আনা হয়েছে। দাদা সূর্যদেব বর্মনের থেকে আমার ব্যাপারে শুনেই চন্দ্রদেব বর্মন এই সিদ্ধান্ত নিয়েছেন, তাই একরকম হেসে ওনাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে একবার শিব মন্দিরে গিয়ে দুর্গার সাথে কথা বলে তারপর আপনাকে জানাচ্ছি। সে আপনি যান, যতবার ইচ্ছে হয় যান, কিন্তু খবরদার ওই মন্দিরে গিয়ে দাদু নাতনির মিষ্টি কথায় ভুলে আবার শিব পুজো করতে বসে পড়বেন না যেন। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে আমি পাঠিয়েছি আমার কাজের জন্য, কথাটা যেন মাথায় থাকে। চন্দ্রদেব বর্মন মানুষ হিসেবে যে কতটা নিম্ন রুচির তার পরিচয় আমি ততক্ষণে পেয়েছি, কিন্তু এখন ওনার বাড়িতে আতিথেয়তায় এসে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তাই নিজের মনে ঠিক করি সেদিনের রাতটুকু কাটুক, সকাল হলে কিছু একটা ব্যবস্থা ঠিক করব। তারপর হেসে ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা চন্দ্রদেব বাবু, একটা কথা আমাকে বলুন, এই দুর্গাকে কুঞ্জের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কি আপনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন? মানে খুব সত্যি বলতে কি, আপনি আপনার এই আনন্দপুরের নতুন বাড়িতে আমাকে কেন আমন্ত্রণ জানিয়েছেন তা কিন্তু এখনও আমার কাছে পরিষ্কার নয়, তাই আমি জিজ্ঞেস করছি আর কি। এবার আমার কথা শুনে সশব্দে হেসে উঠলেন চন্দ্রদেব বর্মন। আরে না না, এই ব্যাপারে কোনো ইচ্ছে আমার ছিল না। এই ব্যাপারটা আমি সামলে নিতে পারবো। ওই দুর্গাকে আমার বাড়ির দাসী বানানো আমার বাম হাতের কাজ। আমি আপনাকে এখানে
আমন্ত্রণ জানিয়েছি সম্পূর্ণ একটা ভিন্ন কারণে। বলতে পারেন সেটাই আপনাকে এখানে ডাকার মূল এবং একমাত্র কারণ। কিন্তু পুকুর পাড়ে যা খেল দেখালেন মশাই, তাতে তো আপনার ওপর একটা অদ্ভুত নির্ভরশীলতা বোধ করছি। আমার এখন মনে হচ্ছে আমাকে আমার সমস্যা থেকে একমাত্র আপনিই উদ্ধার করতে পারেন, আর কেউ পারবে না। সেটা আমার সৌভাগ্য। তবে বলুন, আপনি আমাকে কেন ডেকেছেন? দেখুন, অনির্দিষ্ট সময়ের জন্য তো আমি এখানে থাকতে পারবো না, আমার কিছু টুকটাক কাজ আছে। আপনি বরং বলুন কেন ডেকেছেন। আরে ছাড়ুন তো, আমি আপনার কাজকর্ম কিরকম চলছে তা সবই জানি। আমাকে আর এসব শোনাতে হবে না। এসেছেন যখন এখানে কটা দিন আনন্দ করে থাকুন, ভালো মন্দ খান, তারপর না হয় আমি ঠিক করব আপনার ফেরার কথা। ততক্ষণে চন্দ্রদেবের চারিত্রিক বৈশিষ্ট্য আমি ভালোই বুঝতে পেরেছি, তাই এবার আর নতুন করে রাগ হলো না, বরং একটু বিরক্তি হলো। তাই ওনাকে সংশোধন করে দিতে বললাম, দেখুন, আমার কাজকর্ম যেমনই চলুক আমি সেটা সম্মানের সাথেই করি, তাই আমার যজমানদের কিছু কথা আমার দেওয়া আছে, যার খেলাপ আমি করতে পারবো না। আমার কথা শুনে দেখলাম চন্দ্রদেব মুখ বেঁকিয়ে হাসলেন, তারপর বেশ চাপা গলায় বললেন, শুনুন ঠাকুর মশাই, আপনার ওই হাত দেখার ব্যবসার অবস্থা আমি জানি, এও জানি যে সেটা খুব একটা ভালো চলছে না। তাই আমি আপনাকে বলছি, আপনি আমাকে আমার কাজে সাহায্য করুন, আর যদি সেটা আপনি করেন আর আমি সফল হই, তবে আপনি যত টাকা চাইবেন আমি আপনাকে তত টাকা দেব, যাতে বাকি জীবনটা আপনার পায়ের ওপর পা তুলে বসে থেকে কেটে যায়। ওনার কথার বাচনভঙ্গি থেকে আমার মনে সন্দেহ হলো। মনে হচ্ছে ভদ্রলোক আবার কোথাও একটা কিছু অসৎ কাজ করতে চলেছে, তাই তাকে প্রথমেই নিরস্ত্র না করে মানসিক আশ্বাসের ভঙ্গিমায় বললাম, আরে আগে কি কাজ করতে হবে সেটা তো বলুন, তারপর না হয় ভেবে দেখছি। দেখুন ঠাকুর মশাই, আমি এই যে বাড়িটা কিনেছি এর একটা অতীত ইতিহাস আছে। আগে সেটা আপনাকে বলি, তারপর আপনাকে আসল কথাটা বলা যাবে। এই বাড়ি আসলে ইংরেজ লর্ড বাহাদুর ওই মিস্টার সিলভেস্টার লং এর ছিল। সাহেব এখানে রিটায়ারমেন্টের পর সব বিক্রি করে পাটা করে দিয়ে ওনার দেশে স্কটল্যান্ডে ফিরে যাবেন বলে ঠিক করেন। অবশ্য ততদিন কোনো সমস্যা না হলেও আসল সমস্যার সূত্রপাত হয় তারপরই। তিনজন লোক এই বাড়ি কেনার জন্য আগ্রহী ছিলেন। বুঝতেই পারছেন, লর্ড বাহাদুর সাহেব বলে কথা, তার তোষামতকারী তো থাকবেই। আর না, আপনি দয়া করে সেই তালিকায় আমাকে ফেলবেন না। এ বাড়ি কেনার জন্য আমি নিলামে আসিনি। আমি চেয়েছিলাম এই বাড়ির চৌহদ্দির বাইরে বিঘা তিনেক ফাঁকা জমি, যাতে একটা গবাদি পশুর ফার্ম বাড়ি করতে পারি। এখানে এই বসত বাড়ি কেনার মূল দাবিদার ছিলেন তিনজন বিখ্যাত ব্যবসায়ী রামতনু সরকার, বালুরঘাটের ময়নাডাঙ্গা এস্টেটের মালিক মানকিশোরী তালুকদার, আর বিখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মিস্টার সান্যাল। প্রথমে নিলামের দল ভালোই উঠেছিল। বসত বাড়ি বিক্রি হলে তারপর পাশের ফাঁকা জমি নিলামে উঠবে ঠিক হয়েছিল। আমি সেই আশা নিয়েই বসেছিলাম। তবে হঠাৎই লর্ড বাহাদুর ঘোষণা করলেন এই জমি তিনি বাইরের কাউকে বিক্রি করবেন না। আর আমি হাতের কাছে থাকতে আমাকে উনি বললেন বাড়িটা নেওয়ার জন্য। কিন্তু আমি তো বসত বাড়ি কিনবো ভেবে আসিনি। হাতে সেই মুহূর্তে তত টাকাও ছিল না। সর্বসাকুল্যে আমার কাছে তখন ওই 100-5 টাকা হবে, আর খুঁড়িয়ে বাড়িয়ে হয়তো আরো গোটা 40। তো লর্ড বাহাদুর সাহেব ওই 500 টাকাতেই বাড়ি আর জমি আমার নামে করে দিলেন, যেখানে নিলামে ওনার বাড়ির দাম উঠেছিল প্রায় 20,000 টাকা। ওনার এই রকম কাজ দেখে সবাই তো হতবাক হয়ে গেলেও উনি কাউকে কোনো জবাবদিহি করলেন না নিলাম ভেস্তে দেওয়ার জন্য। এমনিতে অন্য লোক হতাশ হলেও উনি যেহেতু লর্ড বাহাদুর মানুষ, তাই কেউ কিছু বলল না। কিন্তু তারা যে কেউ ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারেনি সেটা বুঝতে পারছিলাম।
যাই হোক, গোটা ব্যাপারটা আমাকেও বেশ ভাবিয়ে তুলেছিল। তবে শেষে সেদিন বিকালে চায়ের আসরে উনি আমাকে আসল কথাটা বললেন। উনি বললেন, এই যে বাগান বাড়িটা উনি তৈরি করেছিলেন, এর আগে এখানে ওই ঋষিকেশ ব্রাহ্মণদের আদি বাড়ি ছিল। ওনাদের একরকম উৎখাত করেই লাট বাহাদুর এইখানে একটা বাড়ি বানিয়েছিলেন, কারণ এই জায়গাটা ওনার বড়ই মনে ধরেছিল। আর তাছাড়া ইংরেজ পুলিশ আর তোষামত প্রিয় জমিদার ওনাকে সাহায্য করায় ঋষিকেশ ব্রাহ্মণদের পরিবার আর কিছু করতে পারেনি। সবাই ওনারা ওনাদের আদি বাড়ি ছেড়ে একটা খড়ের চালের ঘর তৈরি করে সেখানে যান জটিলেশ্বর শিব মন্দিরের পাশে। টানা এতটা বলে চন্দ্রদেব একটু থামল। আমি বুঝতে পারি তার মানে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের সাথে ওনার এই মানসিক দ্বন্দ্ব আজ শুধু কুঞ্জ বা দুর্গাকে ঘিরে নয়, এর কোনো না কোনো যোগসূত্র আরও আগে থেকে আছে। যাই হোক, একটু জল খেয়ে চন্দ্রদেব আবার বলতে শুরু করলেন। ইংরেজ সাহেব এখানে যতদিন ছিলেন ততদিন ওই ঋষিকেশ ব্রাহ্মণ কিছুই করতে পারে না। উনি পাত্তারি গুটিয়ে বিলেতে ফিরে গেলেই কদিনের মধ্যেই ঋষিকেশ ওর পুরনো রাগ মেটানোর জন্য এসে চড়া হয় আমার ওপরে। ওর দাবি এ বাড়ি নাকি ওর। ইংরেজ সাহেব ওকে ঠকিয়ে বাড়ির জায়গা নিয়ে নিয়েছে। আমি বলি, সে বাবু, তোমার যা হয়েছে তা হয়েছে, তার আমি কি জানি? আমি তো দস্তুর মতো ট্যাকের কুড়ি দিয়ে বাড়ি কিনেছি, আমার নামে দলিলও আছে। কিন্তু ঋষিকেশ শয়তান কোনোভাবেই কথা শুনবে না। জানেন, সে আমাকে হুমকি দিয়ে গেছে। সে নাকি আগামী চড়ক সংক্রান্তির মধ্যে আমাকে এই বাড়ি থেকে উৎখাত করে ওর নিজের সম্পত্তি পুনরুদ্ধার করবে। ভাবুন একবার, তার এত বড় সাহস! যদি কুঞ্জ ওই ঋষিকেশের নাতনিকে ভালো না বেসে ফেলতো, তবে দেখতেন আমি এতদিনে কি করতাম। ওকে মাথা ন্যাড়া করিয়ে গাধার পিঠে ছড়িয়ে গোটা গ্রামে ঘোরাতাম চাবুক মারতে মারতে। কথাগুলো বলার সময় ওনার চোখে মুখে যে একটা পৈশাচিক রাগ ফুটে বেরোচ্ছিল, সেটা দেখে আমি শিউরে উঠলাম। সত্যি একটা মানুষ কতটা নরাধম হতে পারে, এই চন্দ্রদেবকে সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম, আর উনি তখনও বলে চলেছেন, একবার খালি দুর্গাকে এনে কুঞ্জর সাথে বিয়ে দিয়ে দিই, তারপর ওই বুড়ো ঋষিকেশকে আমি বুঝে নেব। যাই হোক, ঠিক হয় পরদিন সকালে আমি জটিলেশ্বর শিব মন্দিরে যাব। নিজে সমস্ত পরিস্থিতিটা দেখে তারপর আমার মতামত আমি চন্দ্রদেবকে জানাবো। তবে আমার মন বলছিল কালকেও আমাকে চন্দ্রদেবের মন জুগিয়েই কিছু একটা বলতে হবে, নইলে আমারও রক্ষা নেই। মনের মতো কথা শুনতে না পেলে লোক যে আমাকেও ছেড়ে কথা বলবে না, সেটা বিলক্ষণ বুঝতে পারছিলাম। যাই হোক, তখনকার মতো কথা না বাড়িয়ে আমি বিশ্রাম নিতে চলে গেলাম। রাতে ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখি, আর সেটা দেখার পর আমার ঘুমটা সেই যে ভেঙে গেল, আর এলো না। কেন ঠাকুরমশাই, কোনো ভয়ের স্বপ্ন? না না, ভয়ের নয়, বরং অদ্ভুত সুন্দর। সেই স্বপ্নটা দেখে আমার মনটা একটা দিব্য ভাবনায় ভরে যায় ঠিকই, কিন্তু স্বপ্নের কিছুটা অংশ আমি বুঝতে পারি না। আমি দেখলাম আমি একটা শিব মন্দিরে গেছি। একটু ভাঙা ভাঙা মন্দির, পুরনো দিনের। মন্দিরের দেওয়ালের ফাটলে বটের ঝুড়ি নেমেছে। আমি দেখলাম আমি সেই মন্দিরের বাইরে নন্দী স্তম্ভকে প্রদক্ষিণ করে প্রণাম জানিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। ভেতরে বিশাল শিবলিঙ্গ, জানো কিশোরী, আমার বেশ মনে আছে আমি দেখলাম সেই শিবলিঙ্গের পাশে দাঁড়িয়ে মা পার্বতী রুদ্রাভিষেক করছেন। গোটা মন্দিরের গর্ভগৃহ একটা অপার্থিব উজ্জ্বল আলোয় ভরে রয়েছে। মা পার্বতী পঞ্চনদীর 5 ঘড়া জল মহাদেবের মাথায় ঢেলে দেওয়ার পর তাকে শ্বেত চন্দন মাখিয়ে শিবলিঙ্গের গৌরীপট্টে পদ্ম ফুল দিয়ে সাজিয়ে দিলেন, আর তারপর বাম হস্তে কুমকুমের পাত্র ধারণ করে উঠে দাঁড়ালেন ত্রিপুণ্ড্রক তিলক এঁকে দেওয়ার জন্য।
আমি সেই প্রথমবার শিবলিঙ্গের মস্তকের দিকে চেয়ে দেখলাম, কিন্তু আমার চোখে যেটা পড়ল তাতে আমি বেশ অবাক হয়ে গেছিলাম এবং সাথে ভয়ও পেয়েছিলাম। দেখো, এ কথা আজ আমার মেনে নিতে কোনো দ্বিধা নেই যে আমি সেদিন সেই অংশটা দেখে বেশ ঘাবড়ে গেছিলাম। এতক্ষণ তো সুন্দর স্বপ্ন ছিল, মানে এমন দিব্য দর্শন লাভ তো ভাগ্যের ব্যাপার। তাহলে হঠাৎ করে কি হলো? মানে আপনার মতো স্থির চিত্তের মানুষ এত ভয় পেলেন কেন? আমি সেই কথাই তো বলছি। আমি দেখলাম সেই শিবলিঙ্গের মাথায় একটা অর্ধচন্দ্র বিরাজ করছে, আর মা পার্বতী উঠে দাঁড়িয়ে সেই চন্দ্রকে শিবলিঙ্গের মাথা থেকে নামিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন, আর ঠিক তখনই সেই চন্দ্র ধীরে ধীরে কালিমা লিপ্ত হয়ে উঠল। গোটা বিশ্ব চরাচর তখন অন্ধকারে নিমজ্জিত। এহেন দৃশ্য দেখার পর আমার ঘুমটা ভেঙে গেল। তারপর বেশ কিছুক্ষণ শুয়ে আমি স্বপ্নটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। কেন জানি না, মনে হচ্ছিল আগামীর কোনো একটা রহস্য সংকেত যেন সেই স্বপ্নের ছিল। যাই হোক, সেদিন ঘুম ভেঙে জেগে যাওয়ার পর আর ঘুম আসেনি। একেবারে ভোরবেলা আমি বিছানা থেকে উঠে প্রস্তুত হয়ে নিলাম জটিলেশ্বর মন্দিরে যাওয়ার জন্য। আমি ঠিক করেছিলাম সূর্যোদয়ের মুহূর্তে আমি নিজে হাতে জটিলেশ্বর মন্দিরে মহাদেবের জলাভিষেক করব। তো সেই মতোই আমি হাঁটতে শুরু করি মন্দিরের উদ্দেশ্যে। সেই বাগান বাড়ি থেকে মহাদেবের মন্দির বড়জোর মিনিট 10 হাঁটা পথ। মন্দিরের ঠিক পেছন দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী এক নদী। আমি ঠিক করি আমি সেই নদীতে স্নান করে তবে মন্দিরে যাব। এমনিতে ভোরবেলায় পরিবেশটা আমার বড় ভালো লাগছিল। কত নতুন পাখির দেখা পেলাম, সাথে আমাদের চেনা গড়পড়তা শালিক চড়ুই তো আছেই। ওদের মাটি থেকে পোকা খুঁটে খাওয়ার পদ্ধতি, ওরা নিজেদের ভেতর কথা বলা, সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। আমার খুব ভালো লাগছিল। ওদের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল পাখিগুলো খুব নিরাপদ আশ্রয় আছে। জীবন ধারণের জন্য মনের ভেতর কোনো শঙ্কা নেই। এমনিতে পাখিদের ভাবভঙ্গি দেখে বোঝা যায় সেই স্থানে কোনো অশুভ শক্তির ছায়া আছে কিনা, ওরা ঠিক বুঝতে পারে। কিন্তু এই পাখিগুলোকে দেখে আমার সেরকম কিছুই মনে হয়। যাই হোক, আমি এগিয়ে গেলাম নদীর দিকে। আমার পিঠের ঝোলা ব্যাগের থেকে আমার গামছাটা বের করে মন্দিরের ঘাটে রেখে আমি নেমে গেলাম নদীর জলে। সবেমাত্র একটা ডুব দিয়ে মাথাটা তুলেছি, আমি চোখের সামনে যা দেখলাম তা যেন আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম আমার চোখের সামনে পরিস্থিতিটা সম্পূর্ণ পাল্টে গেছে। আকাশটা ঘন ঘোর অন্ধকারে ঢাকা, আর সব থেকে বড় কথা, একটা ভয়ঙ্কর বিষাক্ত গোখর গর্জন করছে সেই নদীর ওপরে। তার ভয়ে সেই সব পাখিগুলো পরিত্রাহী চিৎকার করছে, আর সেই বিশাল বিষাক্ত গোখর সাপ এক এক করে সব কটা পাখি আর পাখির বাচ্চাগুলোকে খেয়ে ফেলছে। দেখো বিভূতি, এরকম অনুভূতির সামনে আমি আগেও পড়েছি। তাই এটা যে বাস্তব নয়, ভবিষ্যতের কোনো ঘটনার ইঙ্গিত, সে কথা আমি বুঝতে পারছিলাম। কিন্তু তার ভয়াবহতা ঠিক কতটা তার পরিমাপ তখন করতে পারি। তাই মনস্থির করে দ্বিতীয়বার ডুব দিতে গেলাম। আর দ্বিতীয়বার ডুব দিয়ে উঠে আমি দেখতে পেলাম আবার সেই আগের পরিস্থিতি। ঠিক যেমনটা আমি দেখে নদীতে নেমেছিলাম, সেই পাখির কুজন কাকুলিতে মেতে আছে মন্দির চত্বর। কিন্তু আমার মনটা কেমন অশান্ত হয়ে উঠল। আমার মন যেন বলছিল কোনো একটা ভয়ঙ্কর গোখরোর সাথে আমার সামনাসামনি হতে চলেছে। জটিলেশ্বর মহাদেবের নাম স্মরণ করে উঠে এলাম নদী থেকে। পরনের ধুতিটা যথাসম্ভব নিগড়ে নিয়ে সাথে করে আনা কোমণ্ডুলে নদী থেকে জল ভরে নিয়ে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। কিন্তু বিশ্বাস করো বিভূতি, মন্দিরে প্রথম পৌঁছেই আমি যা দেখতে পেলাম সেটার জন্য আমার মন এক অনাবিল আনন্দে ভরে গেল। এই দৃশ্য দেখার জন্য আমি শত শতবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে রাজি আছি। দেখলাম একজন অষ্টাদশী কিশোরী শিবলিঙ্গের অর্চনা করছে। কিশোরী শিবলিঙ্গের জলাভিষেক করার পর হাতে শ্বেতচন্দনের বাটি নিয়ে সে শিবলিঙ্গে পরম যত্ন সহকারে রুদ্রতিলক এঁকে দিচ্ছে। আমার মন ভরে গেল। ঠিক এই মন্দির, এই শিবলিঙ্গ আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখেছি।
যেখানে মা পার্বতী নিজে শিবলিঙ্গে চন্দন অর্চনা করছিলেন। এই অষ্টাদশী কিশোরী যে কে তা বুঝে নিতে আমার কোনো অসুবিধে হয় না। আর মনে মনে চন্দ্রদেব বর্মনের অজ্ঞানতার ওপর হাসি পায়। উনি ওনার সামান্য সীমিত তন্ত্রের জ্ঞান প্রয়োগ করতে গেছিলেন এই অষ্টাদশী কিশোরীর ওপর, যাকে পৃথিবীর কোনো শক্তি, কোনো মন্ত্র, কোনো তন্ত্র আবদ্ধ করতে পারে না। আমি নিজে এগিয়ে গেলাম শিবলিঙ্গের দিকে, কিন্তু সেই কিশোরীর শিব সেবায় যাতে কোনো বাধার সৃষ্টি না হয় সেটা ভেবে পাশে দাঁড়িয়ে থাকি। মন্দিরের গর্ভগৃহে তখন সেই উজ্জ্বল অপার্থিব আলোর ছটা যেমন আমি দেখেছিলাম। আমি মাটিতে নতজানু হয়ে শিবলিঙ্গে প্রণাম করলাম। এ বাবা, আপনি কি করছেন? আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আপনি আমাকে প্রণাম করছেন কেন? বয়স? হ্যাঁ, তা ঠিক, বয়সে আপনি আমার থেকে ছোট বটে, কিন্তু আপনার এই বয়স, সে কি আমাদের বোধগম্য? সাক্ষাৎ মহাকালের নিয়ন্ত্রণকারিণী কি কখনো কালের গ্রাসে পড়েন মা? আমার কথা শুনে সেই মেয়েটি মাথা নেড়ে প্রতিবাদ করে উঠল। এ বাবা, এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে রে দুর্গা মা? কি বলছিস তুই? আর তান্ত্রিক ঠাকুর, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। অমনি পাকা পাকা কথা সব সময় বলে। তবে হ্যাঁ, আমার নিজের নাতনি বলে বলছি না, এই বয়সেও এত ভক্তি ভরে মহাদেবের পুজো করে, যা দেখলে আপনার মন ভরে যাবে। আমি সেই সময় ঋষিকেশ ব্রাহ্মণকে আমার দেখা গতকাল রাতের স্বপ্ন, আর আজ সকালে মন্দিরে এসে দুর্গাকে মহাদেবের চন্দন অর্চনা করতে দেখার কথা বললাম। উনি মন্ত্রমুগ্ধের মতো আমার কথা শুনলেন। আমি ওনার চোখ দেখে বুঝতে পারছিলাম ওনার মনের ভেতর কি ভয়ঙ্কর ঝড় বয়ে যাচ্ছে। আমার কথা শুনে ওনার দু চোখে আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে। আমি তারপর আমার চন্দ্রদেব বর্মনের বাড়িতে নেওয়া আতিথেয়তা, ওনার কীর্তিকলাপের কথাও বললাম। দেখলাম চন্দ্রদেব বাবুর নাম শুনে ঋষিকেশ ব্রাহ্মণের মুখটা একরকম বিরক্তিভাবে ভরে গেল। জানেন তান্ত্রিক ঠাকুর, এই লোকটা কত বড় ঠগ, জালিয়াত। শুধু তাই নয়, লোকটা এদিক ওদিক বইপত্র পড়ে কিছু নিম্ন তন্ত্রবিদ্যা রপ্ত করেছে। ওই বাগান বাড়ি তো ওনার পাওয়ার কথাই ছিল না। ইংরেজ লাট বাহাদুর সাহেবকে ওনার তন্ত্র বলে বশীকরণ করে একরকম জলের দলে ওই বাগান বাড়ি কিনেছে। অথচ তার আগে আরো কত বেশি টাকা দাম উঠেছিল নিলামে জানেন? এই বাগান বাড়ি আগে ছিল আমাদের বাড়ি। আমাদের সেখান থেকে জোর করে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। আমি বারবার করে ওনাকে অনুরোধ করেছি, এই বাড়ি আমার চাই না, কিন্তু আমাদের পারিবারিক বস্তুটা আমাদের দিয়ে দিতে। কিন্তু উনি কিছুতেই সেটা দিতে রাজি হননি। পারিবারিক বস্তু মানে? পারিবারিক বস্তু মানে, আপনাকে তবে ব্যাপারটা খুলেই বলি। আমার দাদু বৈদিক সাধনার পাশাপাশি তন্ত্র চর্চাও করতেন, আর তিনি তার যোগ্য বলে রচনা করেছিলেন একটি ব্রহ্ম কমলাসন, যার ওপর উনি প্রতিষ্ঠা করেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় অগ্নিশিলা। পরম জাগ্রত সেই শিলা তাজও রয়ে গেছে আমাদের বাড়ির এক গুপ্ত প্রকোষ্ঠে। বারবার চাইলেও ওই নরাধম চন্দ্রদেব আমাকে তা ফেরত দেয়নি। ও বলেছে ওই অগ্নিশিলা যদি আমি ওকে না দিই তবে আমাকে হত্যা করবে, আমার এই জটিলেশ্বর মহাদেবের মন্দির ভেঙে গুঁড়িয়ে দেবে। আমি ততক্ষণে আমার স্বপ্নের শেষ অংশটা বুঝতে পেরেছি। ওই কালিমালিপ্ত চন্দ্র যে চন্দ্রবর্মন তা বুঝতে আমার তখন আর অবশেষ নেই। আমি শুধু ওনাকে হেসে বললাম, যে মন্দির সাক্ষাৎ মহামৃত্যুঞ্জয় মহাদেবের, যাকে রক্ষা করছেন স্বয়ং মা মহাশক্তি দুর্গা, তাকে ভেঙে দেবে চন্দ্রবর্মন? উনি বোধহয় নিজের ভবিষ্যৎটা কি হতে চলেছে তার ব্যাপারে কিছুই জানেন না, এতটাই অজ্ঞানী তিনি। আমি বেশ খেয়াল করলাম দুর্গা আমাদের প্রতিটা কথা শুনল, কিন্তু মুখে একটাও কথা বলল না। আমি তখনকার মতো ওনাদের প্রণাম করে বেরিয়ে এলাম মন্দির থেকে। বাকি সারা দিনটা খুব একটা উল্লেখযোগ্য না কাটলেও সন্ধে আমার সাথে দেখা হলো চন্দ্রদেব বর্মনের।
আমি সন্ধেবেলা জটিলেশ্বর শিবের মন্দিরে গিয়েছিলাম শুনে উনি বেশ আশ্বস্ত হলে ওনার কাজ যে সম্পূর্ণ হয়নি সেটা শুনে যথেষ্ট বিরক্ত হলেন। আমি ওনার আর ওনার সহকারী বিকাশ রঞ্জনের মুখের দিকে তাকালাম। ওনারা দুজনেই যথেষ্ট মনক্ষুণ্ণ হয়েছেন। আসলে ওনারা চেয়েছিলেন আমি মন্দিরে গিয়ে কোনো একটা তন্ত্রের প্রয়োগ করি, একদিনেই ওনার সমস্যার সমাধান করে দিই। তাই তখন কথা বলে ঠিক হয় আগামীকাল অর্থাৎ তার পরদিন আমরা আবার মন্দিরে যাব। উনি আবার পরিষ্কার বলে দিলেন, দেখুন, ফালতু ফালতু ঘুরে বেড়ানোর মতো কোনো ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। আপনি যদি আমায় কথা দিতে পারেন যে আগামীকালই আমার সমস্যার সমাধান করে দেবেন, ওই ঋষিকেশ ব্রাহ্মণকে আমার পায়ের কাছে এনে ফেলে দিতে পারবেন, আমি তবেই যাব, তাহলে নয়। আর যদি আপনার মনে হয় যে এই কাজ আপনার দ্বারা হবে না, তবে বিনা সংকোচে বলে দিন, আমি অন্য ব্যবস্থা করব। আপনার মতো এমন অনেক বড় বড় তাবর তাবর তান্ত্রিক আমার চেনা আছে। আমি তখনকার মতো ওনাকে কিছু না বললেও ঠিক হয় পরদিন সকালে আমরা মন্দিরে যাব। ওনার ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি বেলা 10টা, তারপর প্রস্তুত হয়ে বেরোনো। তবে সেদিন আমি বড় গভীর ঘুমোলাম। আগের দিন রাত্রে মনে যে অশান্তি নিয়ে শুতে গেছিলাম সেদিন তার বিন্দুমাত্র ছিল না। অবশেষে পরদিন বেলা 11টা নাগাদ আমরা পৌঁছলাম মন্দিরে। সকালের পুজো তখন সাঙ্গ, দুপুরের ভোগের আয়োজন চলছে। আমি দূর থেকে দেখতে পেলাম ঋষিকেশ ব্রাহ্মণ পুজোর কাজে ব্যস্ত। বোধহয় আমার পাশ থেকে চন্দ্রদেব বর্মনও ঋষিকেশকে দেখতে পেয়েছিল, আর আমাকে কিছু বলার সুযোগটুকু না দিয়ে একরকম অসুরের মতো চন্দ্রদেব ছুটে গেলেন ঋষিকেশ ব্রাহ্মণের দিকে। ওনার পায়ে পড়া ভারী নাকড়া জুতো দিয়ে সজোরে একটা লাথি মারলেন ঋষিকেশ ব্রাহ্মণের গায়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই উনি এই কাজ করেছিলেন। আমি ক্ষণিকের মধ্যে খেয়াল করে দেখলাম ওনার জুতোয় একটা লাল আর হলুদ রঙের প্যাঁচ দিয়ে জড়ানো। বুঝলাম উনি এখানে আসার আগে আবার কোনো নিম্নতন্ত্রের প্রয়োগ করেছেন। আর ঠিক সেই মুহূর্তে দেখলাম দুর্গা সামনে দাঁড়িয়ে। আমি যেন পরিষ্কার দেখতে পেলাম দুর্গা আগে থাকতে সেখানে ছিল না। সে যেন সেই শিবলিঙ্গ থেকে বেরিয়ে এলো আর নিজের গায়ের সমস্ত জোর সংগ্রহ করে চন্দ্রদেবকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আর তাতেই উনি ছিটকে এসে পড়েন বেদির নিচে। ওনার মাথাটা সজোরে এসে লাগলো পুঁতে রাখা ত্রিশূল দণ্ডে। একটা ওইটুকু কিশোরীর শরীরে যে এত বল থেকে এলো তার কিছুই উনি বুঝে উঠতে পারছিলেন না। উনি তখন প্রায় সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন। গোটা মন্দির চত্বর তখন এক হুলুস্থুল অবস্থা। তবে যখন ওনাকে ধরে বিকাশবাবু তুললেন, আমরা সকলে অবাক বিস্ময়ে দেখলাম চন্দ্রদেব বর্মনের সমস্ত শরীরটা পক্ষাঘাত আক্রান্ত। উঠে দাঁড়ানো তো দূরের কথা, সামান্য কথা বলার মতো সামর্থ্য ওনার নেই। ওনার মুখমণ্ডল সম্পূর্ণ বিকৃত। আমরা ওনাকে ধরে ধরে ওনার বাগান বাড়িতে নিয়ে এলাম। বৈদ্যমশাই ওনাকে পর্যবেক্ষণ করে জানালেন অসম্ভব রাগের কারণে ওনার মস্তিষ্কে রক্তবাহ ছিন্ন হয়ে রক্ত জমাট বেঁধে গেছে, তাই ওনার শরীরে স্নায়ুতন্ত্র সম্পূর্ণ বিকল। দেবীরও যে তৎক্ষণাৎ এইভাবে কার্যকরী ভূমিকা নেবে তা আমি সেদিন চাক্ষুষ করেছিলাম। আজও সে কথা বলতে আমার গায়ে কাঁটা দেয়। শুনেছি তারপর থেকে উনি যতদিন জীবিত ছিলেন এভাবেই বিছানায় শয্যাশায়ী অবস্থায় ওনাকে অতিবাহিত করতে হয়েছিল। ওনার স্ত্রী এবং শ্যালক বহু অর্থ ব্যয় করে চিকিৎসা করিয়েছিলেন, বিদেশেও নিয়ে গেছিলেন, কিন্তু কোনোভাবেই ওনার শরীরে কোনো প্রাণ শক্তির সঞ্চার হয়নি। শুধুমাত্র নিজের জেদ, অহংকার আর দম্ভের কারণে মানুষটা শেষ হয়ে গেছিলেন। অনেক দেশি বিদেশি সাহিত্য পাঠ করলেও উনি তন্ত্রের সেই সারমর্মটা বুঝতে পারেননি। কোনো তন্ত্রের প্রয়োগ করতে গেলে আগে নিজেকে, নিজের মনকে এবং নিজের শরীরকে শুদ্ধ করতে হয়, নইলে তন্ত্রের প্রয়োগের ফল যখন বুমেরাং হয়ে ফিরে আসে তখন তার আঘাতে সব কিছু তছনছ হয়ে যায়। আর উনি তো মহা অজ্ঞানী। উনি ওনার জ্ঞানের প্রয়োগ করেছিলেন তার ওপর যিনি এই সব কিছুর সৃষ্টিকর্তা, তাকে রক্ষা করার সাধ্য আমি কেন, পৃথিবীর কারোরই ছিল না। আমরা দেখলাম ঠাকুরমশাইয়ের চোখ মুখের ভাব তখন পাল্টে গেছে। উনি যেন গভীরভাবে তখনও কিছু একটা ভাবছেন। বুঝতে পারলাম হয়তো উনি ওনার মানুষ চোখে দেখতে পাচ্ছেন সেই আনন্দপুরের জটিলেশ্বর মন্দিরকে, যেখানে মা
পার্বতী নিজের হাতে চন্দন অর্চনা করে দিচ্ছেন মহাদেবকে। আমি চোখের ইশারায় কিশোরীকে উঠতে বললাম, তারপর বেরিয়ে এলাম ঠাকুরমশাইয়ের বৈঠকখানা থেকে। এই মুহূর্তে আর ওনাকে বিরক্ত করা ঠিক নয়। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। আবার পরের কোনো এক ছুটি দিনে ওনার কাছে অন্য কোনো এক অভিজ্ঞতার গল্প শোনা যাবে। আপাতত বিদায়। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প চন্দ্র বর্মনের অহংকার। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।